ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম কি ক্লাস 12-এর দ্রবণ অধ্যায়। আজকে দেখো আমরা আলোচনা করব তরলের মধ্যে গ্যাসের দ্রবণ। এখন দেখো তরলের মধ্যে গ্যাসের দ্রবণ এটা অল্প বিস্তর তোমরা সকলেই জানো যে তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হয়। তার উদাহরণ বা প্রমাণ কোথায় পেয়েছো? জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত হয়। এই জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত হয় বলেই জলজ প্রাণীরা কী হয় শ্বাসকার্য চালাতে পারে। ঠিক একইভাবে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়। জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে বলেই জলজ উদ্ভিদ অর্থাৎ শৈবাল এই জাতীয় উদ্ভিদগুলো কী হয় তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারে। এছাড়াও দেখো তোমরা আরও অনেক পেয়েছো, ল্যাবরেটরিতে করতে গিয়ে তোমরা কী হয়েছো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ব্যবহার করেছো, বা আগে উদাহরণ দেখেছো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, বা আরও একটা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় যেটা সোডা ওয়াটার, যেটা তোমাদের খুব বেশ প্রিয় ইত্যাদি। তো দেখো এখানে আমরা দেখো জলে গ্যাস দ্রবীভূত হয় এইটা আলোচনা করব। এখানে মেনলি আলোচনা করব আমরা জলের মধ্যে গ্যাসের দাব্যতা এবং দাব্যতার ওপর প্রভাবকারী বিষয়। এখন দেখো তোমরা এর আগে দেখেছো দাব্যতার ওপর প্রভাবকারী বিষয় বা এইগুলো নিয়ে কিছু আলোচনা শুনে এসছো যে এগুলো সাধারণত কিসের ওপর নির্ভর করে, দাব্যতা বা কতটা পরিমাণ দ্রবীভূত হবে সেটা কিসের ওপর নির্ভর করে, দাব এবং দাবকের প্রকৃতি এবং উষ্ণতা। এখানে একটা দেখো অতিরিক্ত তোমাদের জানতে হবে যেটা হচ্ছে গ্যাসের চাপ, যেটা তোমরা আগে কঠিন বা তরল ইত্যাদি দাব দাবকের ক্ষেত্রে আমরা প্রয়োগ করিনি। কেন? কারণ দেখো চাপ সেখানেই প্রয়োগ হয়। তোমরা লাস্ট 7 ইয়ারের নীতি থেকে জানো চাপের প্রয়োগটা আমরা সেখানেই করতে পারি যেখানে প্রক্রিয়ার আগে এবং পরে পুরো সামগ্রিক সিস্টেমের আয়তন পরিবর্তন হয়। এখন দেখো যখন কঠিনের এই তরলের মধ্যে কঠিন বা তরলের মধ্যে তরল দ্রবীভূত হচ্ছিল, দ্রবীভবনের আগে এবং পরে আয়তনের সেরূপ কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু যখন তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হয়, যদি ধরে নিই যে সমগ্র গ্যাসটা দ্রবীভূত হয়ে গেছে, তাহলে গ্যাস যে আয়তন জুড়ে ছিল সেই আয়তনটা সম্পূর্ণরূপে লোপ পায় অর্থাৎ আয়তন হ্রাস পায়। তাহলে এখানে চাপের একটা ভালো প্রভাব আছে। সেই জন্য আমাদের এখানে চাপের প্রভাব সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করতে হবে। তো দাব্যতা বলতে গেলেই দেখো আসে কি, বা দাব্যতাটা আমরা কখন বলি সম্পৃক্ত দ্রবণে। কীরূপ সেটা? কোনো একটা দাবকে ধরো বিকারে একটা কিছু পরিমাণে 100 ml বা 50 ml জল নিয়েছো, তাতে সাধারণ লবণ দ্রবীভূত করে যাচ্ছ, যোগ করতে করতে দেখবে একটা সময় কি হচ্ছে আর লবণটা দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ ওই 50 ml জল সর্বাধিক যতটা লবণ দ্রবীভূত করতে পারত ততটাই দ্রবীভূত হয়ে গেছে, ওর আর বেশি দ্রবণ দ্রবীভূত ওই দাবও দ্রবীভূত হবে না। ওই দ্রবণটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। আমরা দাব্যতাটা আলোচনা করি কখন, বা দাব্যতা বলি কখন ওই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ সর্বাধিক যতটা দাব দ্রবীভূত হতে পারে সেটাকেই বলি আমরা সম্পৃক্ত দ্রবণ। এবং সর্বাধিক যতটা দাব দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করে সেই পরিমাণকে আমরা বলি দাব্যতা। আমরা আলোচনা করব তার কিভাবে কি নির্ভর করে ইত্যাদি। তাহলে গ্যাসের ক্ষেত্রে তো আমরা ওইরূপ করতে পারি না যে গ্যাসের কোনো একটা তরলের মধ্যে গ্যাস যোগ করতে থাকবো এরকম তো হয় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ আগে কিভাবে প্রস্তুত হয় দেখে নেওয়া যাক। ধরে নাও একটা যে কোনো আবদ্ধ পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল রাখা আছে। এই তরলের মধ্যে কিছুটা গ্যাস যোগ করে এইটাকে পাত্রটাকে ঢাকা দেওয়া হলো অর্থাৎ বদ্ধ পাত্র রাখা হলো।
তাহলে এখানে আমরা কি দেখব, যে এখানে যে গ্যাস মলিকুলগুলো আছে, গ্যাস মলিকুলগুলো তরলের মধ্যে কি হচ্ছে, দ্রবীভূত হচ্ছে। গ্যাস মলিকুলের নেচার কি, এরা সাধারণত কি হয়, যেখানে থাকবে সেখানেই ছোটাছুটি করে বেড়ায়। এখন ছোটাছুটি করে বেড়ানোর সময় এরা যেমন পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, ঠিক একইভাবে তরলের পৃষ্ঠতলে ধাক্কা দেবে। এই তরলের পৃষ্ঠতলে আঘাতকারী গ্যাস মলিকুলগুলোর মধ্যে যেগুলোর গতিশক্তি তোমার কি হবে, হ্রাস পাবে, তারা এই তরলে দ্রবীভূত হবে। তো প্রাথমিক পর্যায়ে দেখো, যখন আমি গ্যাসটা যোগ করেছি তখন তোমার কি ছিল, এই তরলের মধ্যে গ্যাস মলিকুলের সংখ্যা কম, এখানে গ্যাস মলিকুল বেশি, ফলে তোমার কি হবে, তরলের মধ্যে গ্যাস কি হবে, দ্রবীভূত হবে। এবং এই তরলের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, আচ্ছা তার আগে একটা কথা বলি, যেই দ্রবীভূত হবে, দ্রবীভূত গ্যাসেরও আবার কিছু অংশ কি হবে, বেরিয়ে যেতে থাকবে। ধরো প্রাথমিক অবস্থায় তোমার কি আছে, একক সময় 10টা মলিকুল দ্রবীভূত হচ্ছে, আবার দ্রবীভূত হওয়ার পর কি হচ্ছে, 5টা করে মলিকুল বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্রবণে যত গ্যাসের অণুর সংখ্যা বাড়বে তত তোমার কি হবে, এই দ্রবীভবনের হারটা কি হবে, কমতে থাকবে, আর গ্যাস থেকে বেরিয়ে যাওয়ার হারটা কি হবে, বাড়তে থাকবে। একটা সময় আর যখন আসবে তখন তোমার কি হবে, দ্রবীভবন যে হারে চলবে আর গ্যাস থেকে বেরিয়ে যাওয়া একই হারে চলবে, অর্থাৎ সমহারে ঘটবে, সমহারে ঘটবে। তাহলে সমহারে যদি ঘটে, তাহলে দেখো এখানে কি সৃষ্টি হয়েছে, যে এই গ্যাসের মধ্যে আর কোনো বেশি বা যতটা দাব দ্রবীভূত, তরলের মধ্যে যতটা গ্যাস দ্রবীভূত হয়ে আছে তার থেকে আর বেশি গ্যাস দ্রবীভূত হবে না। অর্থাৎ তরলটার মধ্যে ওই কন্ডিশনে, অবশ্যই একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায়, ওই কন্ডিশনে সম্পৃক্ত এই সর্বাধিক যতটা দাব দ্রবীভূত হতে পারে বা সর্বাধিক যতটা গ্যাস দ্রবীভূত হতে পারে ততটা গ্যাসই দ্রবীভূত হয়ে আছে, আর অধিক বেশি গ্যাস দ্রবীভূত হচ্ছে না। এই অবস্থাটাকে আমরা তোমার কি বলছি, তরলে গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ যখন আমরা প্রস্তুত করেছি, দেখো এর ক্ষেত্রে আমাদের দাব্যতা বলতে পারি। তোমরা এর আগে দাব্যতা কি জেনে এসছো, যে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় 100 ml দ্রবণে সর্বাধিক যত গ্রাম দাব দ্রবীভূত হয়, সর্বাধিক যত গ্রাম দাব দ্রবীভূত হয়। এইটাকে গ্রামের জায়গায় আমরা অন্য এককে ব্যবহার করতে পারতাম। গ্যাসের ক্ষেত্রে দেখো আমরা সাধারণত ব্যবহার করি কি, গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার। অর্থাৎ 1 লিটার কোনো একটা দ্রবণে কত গ্রাম গ্যাস দ্রবীভূত হয়েছে, বা 1 লিটার কোনো একটা দ্রবণে কত মোল গ্যাস দ্রবীভূত হয়েছে। এর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে তোমার কি আছে, মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন। তবে দেখবে গ্যাসের দ্রবণের ক্ষেত্রে সাধারণত তোমরা যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম পাও, এই 3টে দিয়েই ব্যবহার করা হয়। এছাড়াও গ্যাসের দাব্যতা প্রকাশের আরও 2টো রাশি আছে। কি কি? একটা হচ্ছে দেখো দাব্যতা গুণাঙ্ক, দাব্যতা গুণাঙ্ক বা সলিবিলিটি, সলিবিলিটি কোএফিসিয়েন্ট। সলিবিলিটি কোএফিসিয়েন্ট। আর একটা কি, অবশোষণ গুণাঙ্ক বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। দাব্যতা গুণাঙ্ক কি,
অবশ্যই কি হচ্ছে, একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একক আয়তন দাবকে, এখানে ভালো করে মনে রাখবে, একক আয়তন দাবকে যত আয়তন গ্যাস দ্রবীভূত হয়, অর্থাৎ যত আয়তন বললে আরো ভালো হয়, যত আয়তন সর্বাধিক গ্যাস দ্রবীভূত হয়, বা এখানে যদি আমরা সর্বাধিক না বলি, দেখো যত আয়তন গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে বলবো ওই চাপ উষ্ণতায় ওই গ্যাসের দাব্যতা। তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় এক আয়তন দাবকের মধ্যে যত আয়তন গ্যাস দ্রবীভূত হয় বা গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই চাপ উষ্ণতায়, কোথায়, যে চাপ উষ্ণতায় করছি ওই চাপ উষ্ণতায়, সেটা হচ্ছে ওই গ্যাসের দাব্যতা গুণাঙ্ক। অবশেষ গুণাঙ্কটা কি বলছে, দেখো নির্দিষ্ট উষ্ণতায় এক এটিএম চাপে একক আয়তন দাবকে, এর ক্ষেত্রেও কিন্তু দাবকে যত আয়তন গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই আয়তন গ্যাস এসটিপিতে যে আয়তন অধিকার করে তাকেই আমরা কি বলছি, অবশেষ গুণাঙ্ক বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তাহলে কি দেখলাম, নির্দিষ্ট উষ্ণতায় এক অ্যাটমসফিয়ার চাপে এক আয়তন দাবকে যত আয়তন গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, অর্থাৎ যে আয়তন গ্যাসটা দ্রবীভূত হয়েছে ওই কন্ডিশনে, সেই আয়তন গ্যাসটা এসটিপিতে যে আয়তন অধিকার করে তাকেই আমরা কি বলছি, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা অবশোষণ গুণাঙ্ক। তাহলে এই তো গেল গ্যাসের দেখো দাব্যতা। এবার আমরা দেখে নিই যে গ্যাসের দাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলে গ্যাসের দাব্যতার উপর প্রভাবকারী বিষয়, বা তরলে গ্যাসের দাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই দেখো আমরা বলতে পারি এটা কার, দাবক ও দাবের প্রকৃতি। 2 নম্বরে কি বলতে পারি, উষ্ণতা। 3 নম্বরে কি বলতে পারি, চাপ, অর্থাৎ চাপের প্রভাব। আজকে আমরা মেনলি এই চাপের প্রভাবটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখো এই দুটোকেও আমরা একটু বলে দিই। তাহলে প্রথমে আসছি, দেখো দাবক ও দাবের প্রভাব। যেমন দেখো আমি যদি জলের মধ্যে, অর্থাৎ জলে হাইড্রোজেন,
CO2 ও অ্যামোনিয়াকে দ্রবীভূত করি, তাহলে এদের দাব্যতা কি হবে? হাইড্রোজেন হবে সব থেকে কম, তারপরে হবে CO2, তারপরে হবে অ্যামোনিয়া। এখানে দেখো তিনটে উদাহরণ নিয়েছি, তিনটে বিশেষ কারণে বিশেষ প্রকারের উদাহরণ নিয়েছি। তাহলে কি দেখলাম? অ্যামোনিয়ার দাব্যতা সব থেকে বেশি, তারপরে কার্বন, এই তিনটে গ্যাসের মধ্যে, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হাইড্রোজেন গ্যাস। এখন দেখো দাব্যতা কিসের ওপর এখানে নির্ভর করছে? প্রথম কথা হচ্ছে দাব্যতা নির্ভর করবে তোমার কার ওপরে? দাবক ও গ্যাসের আকর্ষণ বল। দাবক এবং গ্যাসের মধ্যে আকর্ষণ বল। এখানে দেখো হাইড্রোজেন মলিকুলগুলোর ক্ষেত্রে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ কম, অর্থাৎ হাইড্রোজেন নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কম হবে। এই গ্যাসগুলোকে দেখবে সাধারণত সহজে তরলে পরিণত করা যায় না, এই কারণে সহজে তরলে পরিণত করা যায় না। কেন যায় না? আন্তঃআণবিক আকর্ষণ বল কম। তাহলে এদের যখন নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, সহজে তরলে পরিণত করা যায় না, যদিও এই ফ্যাক্টরটা এখানে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু এইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। কোনটা দিয়ে? এই যে সহজে তরলে পরিণত করা যায় না যে সমস্ত গ্যাসগুলো, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয়। তাহলে তাদের সঙ্গে জলের মধ্যে, জল ও গ্যাস, এদের আকর্ষণ কি হবে? আকর্ষণ কম হবে, তাহলে এদের দাব্যতা কম হবে। অপরপক্ষে দেখো এই জাতীয় মলিকুলগুলোর ক্ষেত্রে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কি বেশ? আন্তঃআণবিক আকর্ষণ বেশি। কিভাবে আমরা জানতে পারি? এদেরকে সহজে তরলে পরিণত করা যায়, এইটা দেখে আমরা বুঝতে পারি। তাহলে জল বা দাবক, অর্থাৎ দাবক ও গ্যাস, এদের মধ্যে আকর্ষণ কি হবে? আকর্ষণ বেশি হবে, তাহলে এদের দাব্যতা কি হয়ে যাবে? দাব্যতা বেশি হবে। ঠিক আছে। আর যেটা তৃতীয় উদাহরণ নিয়েছি দেখো, এখানে অ্যামোনিয়া বা এর সঙ্গে আমরা HCl দিতে পারি। এই জাতীয় গ্যাসগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা তরলের মধ্যে আয়নিত হয় বা তরলের সঙ্গে বিক্রিয়া করে। যেমন দেখো HCl, একে জলে দিলে কি হয়ে যায়? জলের সঙ্গে বিক্রিয়া বা আয়নিত হয়ে H3+Cl-। অ্যামোনিয়া, একে জলে যোগ করলে তোমার কি হয়ে যায়? NH4+OH-, অর্থাৎ আয়নি ভবন ঘটে। তাহলে যারা এরকম জলে আয়নিত হয় বা জলের সঙ্গে বিক্রিয়া করে, তাদের ক্ষেত্রে জলের সঙ্গে তাদের আকর্ষণ বল তোমার কি হবে? খুব বেশি হবে। ফলে এদের ক্ষেত্রে তোমার কি হবে? দাব্যতা বেশি হবে। হয়েছে? তাহলে এই গেল তোমার কি আছে? দাবের প্রকৃতি বা গ্যাসের প্রকৃতি। অনেক সময় দাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। দাবকের প্রকৃতি। এখন দেখো, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি গ্যাস জলে দ্রবীভূত হয়, ঠিক এরা তোমার কি হয়? বেঞ্জিনেও দ্রবীভূত হবে। তাহলে নাইট্রোজেন গ্যাস দুটো দাবক নিয়েছি, একটা হচ্ছে জল, একটা বেঞ্জিন। দুটোর বৈশিষ্ট্য কি? দাবক দুটোর বৈশিষ্ট্য কি? কিসের জন্য এরা পার্থক্য? এরা হচ্ছে তোমার পোলার, এ নন পোলার।
নন পোলার। তাহলে হাইড্রোজেন গ্যাস কি, এই নাইট্রোজেন গ্যাস কি, এটা নন পোলার। নন পোলার, তাহলে নাইট্রোজেন নন পোলার হওয়ার জন্য তোমার কি হবে, পোলার দাবক জল অপেক্ষা বেঞ্জিনের মধ্যে নাইট্রোজেনের দাব্যতা কি হবে, বেশি হবে। অর্থাৎ জলে যে পরিমাণ নাইট্রোজেন দ্রবীভূত হয় বেঞ্জিনে তার থেকে অধিক বেশি পরিমাণে নাইট্রোজেন দ্রবীভূত হবে। পরেরটা দেখো কি ছিল, উষ্ণতার প্রভাব। 2 নম্বরে ছিল উষ্ণতার প্রভাব। এখন দেখো কোনো একটা দাবক, ধরে নিলাম জল, এখানে যখন কোনো গ্যাস দ্রবীভূত হয় তাহলে কি হবে, গ্যাসের জলীয় দ্রবণ প্লাস তাপ। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ কি হবে, নেগেটিভ। তাহলে এই প্রক্রিয়াটা কি, সম্মুখ প্রক্রিয়া, তাপ মোচি। তাহলে বিপরীত প্রক্রিয়া কি, বিপরীত প্রক্রিয়া তাপগ্রাহী। এখন দেখো যদি উষ্ণতা বৃদ্ধি করি, উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে এই সিস্টেম, এই যে জল এবং গ্যাসের যদি সম্পৃক্ত অবস্থায় থাকে বলি, তাহলে এই সিস্টেমটা কোন দিকে যাবে, এইটা দেখো তোমরা লাস্ট হাতের নীতি জেনে এসছো যে উষ্ণতা বৃদ্ধি করলে সিস্টেম যেদিকে সেই দিকেই যাবে যেদিকে গেলে তোমার কি হয়, তাপের শোষণ ঘটে। তাহলে সম্মুখ প্রক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে, তাহলে বিপরীত প্রক্রিয়ায় কি হবে, তাপের শোষণ ঘটবে। তাহলে এখানে তোমার কি হবে, উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, বিপরীত প্রক্রিয়া অধিক ঘটবে, বিপরীত প্রক্রিয়া অধিক ঘটবে। বিপরীত প্রক্রিয়া যদি অধিক ঘটে তাহলে কি হচ্ছে, জলীয় দ্রবণ থেকে জল এবং গ্যাস পৃথক হবে। তার মানে কি, গ্যাসের দাব্যতা হ্রাস পাবে, গ্যাসের দাব্যতা হ্রাস পাবে। এটা তোমরা দেখেছো, কোনো একটা তরলকে বা জলকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেখান থেকে দেখবে প্রাথমিক পর্যায়ে বুদবুদ আকারে গ্যাসগুলো বেরিয়ে আসতে থাকে। ঠিক একইভাবে তাহলে উষ্ণতা যদি হ্রাস করি তোমার কি হবে, সম্মুখ প্রক্রিয়া ঘটবে অধিক, অর্থাৎ কম উষ্ণতায়। তাহলে সেখানে তোমার কি হবে, গ্যাসের দাব্যতা বাড়বে। তাহলে কম উষ্ণতায় তরলের মধ্যে গ্যাসের দাব্যতা কি হয়, বেশি হয়, আর অধিক উষ্ণতায় কি হয়, গ্যাসের দাব্যতা কম হয়। সেই কারণে দেখবে যদি কোনো কারণে জলের উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হবে, হ্রাস পায়। এই কারণে জলজ প্রাণীদেরগুলোর ক্ষেত্রে তোমার শ্বাসকার্য চালাতে অসুবিধা সৃষ্টি হয়, কারণ অধিক উষ্ণতায় জলে অক্সিজেনের দাব্যতা তোমার কি হয়ে যায়, কমে যায়, বা অক্সিজেনের সরবরাহ কমে যায়। এরপর দেখো আমরা যেটা আসছি ইম্পর্টেন্ট, যেটাকে নিয়ে আমাদের এখানে মূল আলোচনা, সেটা হচ্ছে তোমার কি আছে, চাপের প্রভাব। 3 নম্বরে চাপের প্রভাব। এখন দেখো তোমাদের আমি প্রথমেই বললাম কোনো একটা তরল, তার সংস্পর্শে গ্যাস আছে, ধরে নিই যদি এটা বদ্ধ পাত্রে আছে, বা আরও যদি বলি যে এখানে একটা সিলিন্ডার যুক্ত করা আছে। এখন ধরে নিলাম এখানে যে গ্যাস মলিকুলগুলো ছিল, ভালো করে দেখো, এখানে যে গ্যাস মলিকুলগুলো ছিল এরা সবগুলোই তোমার কি হচ্ছে, ধরে নিলাম যে সবগুলোই তোমার কি হয়েছে, তরলে দ্রবীভূত হয়েছে। তাহলে এই জায়গাটা কি হয়ে গেছে, ফাঁকা সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ পিস্টন তোমার নেমে আসবে। তাহলে এখানে তোমার কি হচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে আয়তন যদি হ্রাস পায় তাহলে তোমার এখানে দেখো আমরা লাস হাতের ইয়ার দিয়ে বলতে পারি, অর্থাৎ কি বলতে পারি,
ধরে নাও জল, গ্যাস, সেখান থেকে জলীয় দ্রবণ। তাহলে এই প্রক্রিয়ায় কি হচ্ছে? আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পায়। তাহলে আমরা চাপ বাড়ালে, চাপ বৃদ্ধি করলে কোন দিকে যাবে? তোমরা এটা দেখেই বুঝতে পারছো, যত চাপ বাড়াবো তত অধিক পরিমাণে গ্যাস তরলে দ্রবীভূত হবে, বা চাপ বাড়ালে এটা কি হবে? সম্মুখমুখী হবে, সম্মুখমুখী প্রক্রিয়া বৃদ্ধি পাবে। ফলে তোমার কি হচ্ছে? দাব্যতা বৃদ্ধি পাবে। হয়েছে? এটা দেখো বাস্তব উদাহরণও তোমরা দেখেছো, যে আমাদের সোডা ওয়াটার, সোডা ওয়াটারে কি হয়? অধিক উচ্চ চাপে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা থাকে। যেহেতু উচ্চ চাপে দ্রবীভূত করা হয়, তাহলে সেখানে তোমার কি আছে? অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে। যখনই দেখবে ওই বোতল কিনে নিয়ে এসে ছিপিটা খোলা হয়, তখনই তোমার কি আছে? ছিপি খুললেই চাপটা হ্রাস পায়। কেন? ভিতরের যে গ্যাসের যে অধিক চাপ ছিল, সেই গ্যাস কিছুটা বেরিয়ে আসে, এবং খোলা মুখ দিয়ে তোমার কি আছে? ওটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হয়ে যায়। ফলে সেখান থেকে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হতে থাকে। এটা তোমরা দেখেছো। এখানে দেখো এই যে চাপের প্রভাব, এটা মেনলি আমরা আলোচনা করব হেনরির সূত্র দিয়ে। কি দিয়ে? হেনরির সূত্র দিয়ে। হেনরির সূত্রটা কি বলছে? এই যে গ্যাসের উপরে, বা গ্যাসের উপরে বলতে কোনো একটা তরলে গ্যাসের দাব্যতা চাপ দ্বারা কীভাবে প্রভাবিত হয়, সেটা ব্যাখ্যা করছে কে? হেনরির সূত্র। বলছে দেখো একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে গ্যাসের দাব্যতা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক, চাপের সঙ্গে সমানুপাতিক। তাহলে গ্যাসের দাব্যতা আমরা কি বলতে পারি? গ্যাসের দাব্যতা ভ্যারিজেস গ্যাসের চাপ। হয়েছে? এইটা সাধারণত দেখো তোমাদের কি প্রকাশ করছে, যে গ্যাসের সঙ্গে যদি কোনো একটা গ্যাস যদি তরলে দ্রবীভূত হয়। এখন দেখো যদি এরকম হয় বায়ু জলে দ্রবীভূত হচ্ছে, তাহলে সেই বায়ুর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আরও গ্যাস আছে। তাহলে সেক্ষেত্রে সোজা কথা একটা গ্যাস মিশ্রণের ক্ষেত্রে কি হবে? গ্যাস মিশ্রণের ক্ষেত্রে, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে দেখো এই গ্যাসের যে দাব্যতা, এটাকে আমরা সাধারণত কি হয়? মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি। আর তখন গ্যাসের চাপটা কি হয়ে যাবে? গ্যাসের অংশ চাপ, কারণ একাধিক গ্যাস আছে। তাহলে ওই একই শর্ত, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের, আমরা দাব্যতাই এখন বলছি, দাব্যতা ওর অংশ চাপের সমানুপাতিক, অংশ চাপের সমানুপাতিক। তাহলে গ্যাসের দাব্যতা কি দেখলাম? দাব্যতা সমানুপাতিক আর গ্যাসের অংশ চাপ।
এই দাব্যতাকে আমরা কি বলবো? মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করব বলেছি। এখন দেখো, এর যদি আমরা ম্যাথামেটিক্যাল রূপটা দিতে চাই, তাহলে তোমরা দেখবে এর ম্যাথামেটিক্যাল রূপে সাধারণত বিপরীতভাবে প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে এই কোনো একটা বদ্ধ পাত্রে তরল আছে, তার সংস্পর্শে যখন গ্যাস আছে এবং একটা গ্যাস মিশ্রণ আছে, এই গ্যাস মিশ্রণের যে চাপ হবে সেটা মোট চাপ পি, কোনো একটা উপাদানের যদি অংশ চাপ পি এ হয়, সেই চাপটাকে আমরা কিভাবে বলতে পারি? যে সেটা নির্ভর করবে কোথায়? তরলের যে গ্যাস আছে সেই গ্যাসের মোল ভগ্নাংশের উপর। অর্থাৎ হেনরি সাহেব দেখো, এখানে প্রাথমিক পর্যায়ে যখন ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা আমরা এনেছি তখন বিপরীতভাবে বলা হয়েছিল। কি হয়েছে? নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের পৃষ্ঠতলে গ্যাসের অংশচাপ দ্রবণে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশের সমানুপাতিক। অর্থাৎ এখানে যে গ্যাস আছে তার যে অংশচাপ সেটা কার উপর নির্ভর করবে? দ্রবণের মধ্যে যে গ্যাস মলিকুলগুলো আছে তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? যে গ্যাসের অংশচাপ, সাপোজ ধরে নিলাম পি এ, কার সঙ্গে সমানুপাতিক? তার মোল ভগ্নাংশ। আচ্ছা, আগে একবার লিখি। অংশচাপ কার? মোল কোথায়? তরলে গ্যাসের। অর্থাৎ তরলে গ্যাসের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। দেখো এখানে ঠিক বিপরীত, মোল ভগ্নাংশ গ্যাসের অংশচাপের সঙ্গে সমানুপাতিক ছিল, সেটাকে বিপরীতভাবে প্রকাশ করা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের সময়, যে অংশচাপ মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। তাহলে এইটাকে দেখো, আমরা যদি ম্যাথামেটিক্যাল রূপ দিই, অর্থাৎ তাহলে অংশচাপ পি এ, যদি কোনো একটা উপাদানের অংশচাপ পি এ বা পি আই বলি, সেটা কার সঙ্গে? তার মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। বা নর্মালভাবে আমরা এটা প্রকাশ করতে পারি, দ্যাট ইজ পি ভ্যারিজেস এক্স। এখান থেকে করা হয় পি সমান কে এইচ ইন্টু এক্স। যেখানে দেখো এইটা হচ্ছে একটা ধ্রুবক, যাকে বলা হয় তোমার কি আছে? হেনরির ধ্রুবক। হয়েছে? এই হেনরির ধ্রুবকের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে একক কি হবে? কে এইচ সমান পি বাই এক্স। এর একক তোমরা জানো কি হয়? অ্যাটম হয়, ঠিক আছে, বার হয়, পাস্কাল হয় ইত্যাদি। এইটা কি? এককহীন। তাহলে এর কে এইচের একক কি হবে? অ্যাটমসফিয়ার, বার বা কিলোবার, পাস্কাল ইত্যাদি এককে আমরা প্রকাশ করতে পারি কে এইচকে। এখন দেখো এই কে এইচের সঙ্গে দাব্যতার কীরূপ সম্পর্ক? কি দেখলাম? পি সমান কে এইচ ইন্টু এক্স। যদি নির্দিষ্ট চাপে তাহলে পি কি স্থির, দ্যাট ইজ দাব্যতা এক্স
সমান কি হবে P/KH, অর্থাৎ x সমান ভ্যারিজেস কি বলতে পারি KH। এই হেনরির ধ্রুবকটা একটা স্পষ্ট করে দিই, এখানে দুটো জিনিস আছে, দাব এবং দাবক। হেনরির ধ্রুবকটা কার? দাবকের। ঠিক আছে, কোনো ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান তাহলে কি দেখলাম, হেনরির ধ্রুবক দাব্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ হেনরির ধ্রুবকের মান বেশি হলে দাব্যতা কি হবে, কম হবে। ধ্রুবকের মান কম হলে দাব্যতা তোমার কি হবে, বেশি হবে। এই হেনরির ধ্রুবকের মান অর্থাৎ KH এর মান, KH এর মান নির্ভর করে কার উপরে নির্ভর করবে, দাব্যতা ঠিক যেগুলোর উপর নির্ভর করতো এটাও তাই হবে। সাধারণভাবে আমরা যদি বলি দাবক ও দাবের প্রকৃতি, উষ্ণতা, চাপ, সেগুলো তো আছে পরে। দাবক এবং দাবের প্রকৃতি দেখো, এখানে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট উষ্ণতায়, সাপোজ ধরো না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কয়েকটা গ্যাস নিলাম আর দাবক রূপে জল নিয়েছি। জল, এই জলের ক্ষেত্রে KH, ওই গ্যাসগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা যদি দেখো হিলিয়াম নিই তাহলে এটা এসে যায় 4 এককটা কিসে আসে, কিলোবার এককে। যদি এটাই দেখো আমরা নাইট্রোজেন নিই তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আসে প্রায় 76, অক্সিজেন নিই অক্সিজেনের ক্ষেত্রে আসে 34। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই গ্যাসগুলোর সঙ্গে আমরা কি বলেছি, জলে হেনরির ধ্রুবক যার ক্ষেত্রে বেশি হবে দাব্যতা কম হবে। তাহলে এই মানগুলো দেখে এদের দাব্যতা আমরা তুলনা করে দিতে পারি, দাব্যতা তুলনা করে দিতে পারি। দাব্যতা কি হবে, অক্সিজেন বেশি হবে, তারপরে নাইট্রোজেন হবে, কারণ হেনরির ধ্রুবকের মান কম, তারপরে নাইট্রোজেন, তারপরে কি হবে, হিলিয়াম। ঠিক একইভাবে যদি আমরা KH বিভিন্ন দাবকের ক্ষেত্রে তুলনা করি, একই গ্যাসের ক্ষেত্রে, ধরো তুলনা করছি KH কোথায়, জল আর বেনজিন। আমাদের গ্যাস একটা নিতে হবে, যে কোনো একটা গ্যাসের উদাহরণ নাইট্রোজেন, এর ক্ষেত্রেও KH। তাহলে কার ক্ষেত্রে হবে, জলের ক্ষেত্রে বেশি হবে KH। কেন, কারণ জলে KH বেশি, সেই জন্য নাইট্রোজেন গ্যাসের জলে দাব্যতা কম, অপরপক্ষে বেনজিনের মধ্যে দাব্যতা বেশি আছে। যদি দেখো আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিই KH এর না বলে যদি দাব্যতার বলা হয় আরও ভালো হবে। ধরো জলে দাব্যতা, আর এখানে গ্যাসের অংশ চাপ, অর্থাৎ PI দাব্যতা, এখানে হচ্ছে X বা X এবং P। তাহলে দেখো X এবং P পরস্পরের সঙ্গে কি সমানুপাতিক, তাহলে এই রূপ আমরা লেখচিত্র পাব। এই লেখচিত্রের নতি কি হবে, নতি হবে KH। ধরে নাও এটা অক্সিজেন গ্যাসের করেছি, যদি আমরা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে করি তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে করি তাহলে তার ক্ষেত্রে তোমার কি হবে, দাব্যতার মান আরও কম হবে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, দ্যাট ইজ নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার কি আছে, দাব্য এবং দাবের প্রকৃতি। এবং উষ্ণতার ওপরে যদি KH এর নির্ভরশীলতা বলি তাহলে আমরা কি বলতে পারি, যে উষ্ণতা বৃদ্ধি পেলে KH এর মান বৃদ্ধি পায়, ফলে তরলে গ্যাসের দাব্যতা কি হয়, হ্রাস পায়। আমরা আগেই ব্যাখ্যা করেছি যে উষ্ণতা বৃদ্ধি হলে তরলে গ্যাসের দাব্যতা হ্রাস পায়। এখন দেখো গ্যাসের দাব্যতা যখন হ্রাস পায় নিশ্চয়ই KH বৃদ্ধি পাচ্ছে,
সেই কারণে তোমার কি আছে, একটা নির্দিষ্ট চাপে গ্যাসের দাব্যতা হ্রাস পাচ্ছে। আমরা দেখো এই হেনরির সূত্র থেকে যদি কয়েকটা জিনিস ব্যাখ্যা করতে চাই, দেখো হেনরির সূত্রের যদি আমরা প্রয়োগ বলি, তাহলে প্রথমে দেখো তোমাদের একটা ব্যাখ্যা করলাম অলরেডি আমরা, সোডা ওয়াটার কি হচ্ছে, যখন জলের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দ্রবীভূত করে সিল করে দেওয়া হয়েছিল বোতলটা, তখন অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত ছিল, কারণ সেখানে গ্যাসের চাপ অনেক বেশি। যখনই বোতলটা ছিপি খুলে দেওয়া হচ্ছে তখনই চাপ হ্রাস পাচ্ছে, এবং হ্রাস পেলেই গ্যাসের দাব্যতা কমে যাচ্ছে। ফলে সেখানে তোমার কি হয়, বুদবুদ আকারে বোতল থেকে, অর্থাৎ সোডা ওয়াটারের বোতল থেকে বুদবুদ আকারে গ্যাস নির্গত হয়। আরেকটা দেখো, যেটা ওই ডুবুরি বা স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখো যখন ওই ডুবুরিরা জলের অনেক নিচে যায়, তখন তাদের যে অক্সিজেন সরবরাহ করা হয়, বর্তমানে এই অক্সিজেনের মধ্যে অনেকটা বেশি পরিমাণে বা কিছু পরিমাণে হিলিয়াম মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ বায়ুকে ডাইলিউট করে হিলিয়াম মিশিয়ে দেওয়া হয়। কেন বলছি, দেখো জলের মধ্যে চাপ অনেক বেশি, ফলে ওই উচ্চ চাপে ডুবুরি যখন জলের অনেক গভীরে থাকতো, তখন উচ্চ চাপে কি হতো, আমাদের রক্তের মধ্যে বা ডুবুরিদের রক্তের মধ্যে যে অক্সিজেন দ্রবীভূত হতো, তার সঙ্গে কিছুটা নাইট্রোজেনও দ্রবীভূত হতো, কারণ চাপ অনেক বেশি। কিন্তু ডুবুরিটা উঠে আসার সময় কি হতো, চাপ খুব দ্রুত হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে থাকার জন্য, এই শরীরের উপরে চাপ দ্রুত হ্রাস পেতে থাকার জন্য দ্রবীভূত কি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস, সেটা তো আর ব্যবহার হয়নি, সেটা বুদবুদ আকারে বের হতে থাকে। ফলে ওইখানে রক্তবাহের ওপরে খুব চাপ সৃষ্টি হয়, এবং সেটা খুব যন্ত্রণাদায়ক, এবং তোমার কি হচ্ছে, এমনকি ডুবুরিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। একে একটা ডাক্তারি পরিভাষায় বলা হয় ব্র্যান্ড। এখন দেখো এইটাকে হ্রাস করার জন্য কি করা হলো, ওতে হিলিয়াম গ্যাস দিয়ে ডাইলিউট করে দেওয়া হলো, অর্থাৎ অক্সিজেন নাইট্রোজেনের যে মিশ্রণ দেওয়া হতো, সেটাকে হিলিয়াম গ্যাস দ্বারা ডাইলিউট করে দেওয়া হলো। কেন দেওয়া হলো, কারণ হিলিয়ামের দাব্যতা খুব কম, ফলে শরীরে রক্তের মধ্যে উচ্চ চাপে হলেও হিলিয়াম খুব কম পরিমাণে দ্রবীভূত হয়। আরেকটা দেখো, তোমরা শুনেছ যে পর্বতারোহীরা অক্সিজেন নিয়ে যায় এবং সেখানে খুব অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয়, এবং এইখানে বিশেষত একটু শুধু সুউচ্চ পর্বত কেন, মোটামুটি উচ্চ পর্বত অঞ্চলে গেলেই দেখবে শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে, যাকে বলা হয় অ্যানক্সিয়া। কেন, সেখানে পাহাড় বা পর্বতের শীর্ষদেশে বায়ুমণ্ডলের চাপ খুব কম। এই বায়ুমণ্ডলের চাপ কম হওয়ার জন্য সেখানে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে যে বায়ু যায়, তার চাপটা কম থাকার জন্য আমাদের রক্তে কম পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হয়। এই কম পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হয় বলেই আমাদের শ্বাসকষ্ট সৃষ্টি হয়। সেই জন্য তোমরা যদি কোনো পাহাড়ে বা উঁচু পর্বত এলাকায় বেড়াতে যাও, সেখানে দেখবে একটা সতর্কীকরণ বোর্ড দেওয়া থাকে যে এখানে বায়ুমণ্ডলের চাপ কম বা অক্সিজেনের মাত্রা কম, ছোটাছুটি বা দৌড়াদৌড়ি কম করবেন। তাহলে এই গেল দেখো আমাদের তরলে গ্যাসের দ্রবণ। এবার আমরা ছোট্ট একটু আলোচনা করে নেব কঠিনের দ্রবণ। তাহলে দেখো এবার আমরা একটু আলোচনা করে নিই কঠিনের দ্রবণ, অর্থাৎ কঠিনের দ্রবণ। কঠিন দ্রবণ অর্থাৎ যখন দুটি কঠিন পদার্থ পরস্পরের সঙ্গে মিশে গিয়ে যে দ্রবণ উৎপন্ন করে, সেটাকে আমরা বলবো কঠিন পদার্থের দ্রবণ। সাধারণত এইটা নিয়ে আমরা কোনগুলো আলোচনা করি, মেনলি সংকর ধাতু, যেমন পিতল, ব্রোঞ্জ ইত্যাদি। পিতলের মধ্যে দেখো, পিতল এখানে কি আছে, কপার এবং জিঙ্কের মিশ্রণ। তাহলে কপার এবং জিঙ্ক পরস্পরের সঙ্গে মিশে যায়। ব্রোঞ্জের মধ্যে কপার টিনের মিশ্রণ, টাংস্টন ধাতু আছে, তোমার আয়রন কার্বনের মিশ্রণ ইত্যাদি, ডুরালুমিন। এখানে দেখো এর মধ্যেও সেই কন্ডিশন একই, দাব্য এবং দাবক কাকে বলবো, যার পরিমাণ বেশি। যেমন এখানে দেখো কপার থাকে কত, 64%,
আর এটা থাকে কত 36%। তাহলে এটা কি হয়ে যাবে দাবক, এটা হবে দাবক। এখন দেখো এইখানে দ্রবণটা যে সৃষ্টি হয় আমরা জাস্ট দেখে নেবো এদের অবস্থানটা কীরূপ থাকে, অর্থাৎ দ্রবণের মধ্যে দাবের কণাগুলো কীরকমভাবে থাকে। দ্রবণের মধ্যে দেখো যদি কঠিনের কণাগুলো এরকম পরপর সাজাই দেখো, তাহলে ধরে নাও এগুলো একটা কঠিনের কণা পরপর আছে। কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে দাবের কণাগুলো কি করেছে, এই কঠিনের কণাগুলোকে প্রতিস্থাপিত করে সেই জায়গা দখল করেছে। অর্থাৎ ধরে নাও এখান থেকে একটা কণা এখানে ছিল, সাপোজ এগুলো ধরে নাও দাবও ছিল কপার, এগুলো কপার, এই কপারের মধ্যে এখানে একটা তোমার কি হয়েছে, কি প্রবেশ করেছে, জিঙ্ক। ঠিক একইভাবে এখানে একটা কপার পরমাণুকে প্রতিস্থাপিত করে সেখানে জিঙ্ক প্রবেশ করেছে। তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি, বলতে পারি প্রতিস্থাপিত বা সাবস্টিটিউশনাল কঠিন দ্রবণ। এই প্রকার দ্রবণ কখন সৃষ্টি হবে, যদি দাব এবং দাবক এদের কণাগুলোর আকার প্রায় সমান হয়, তখন তোমার কি হয়, এই জাতীয় দ্রবণটা সৃষ্টি হয়। যেমন সাধারণত তোমার কি আছে, কপার এবং জিঙ্কের ক্ষেত্রে, যে এদের ক্ষেত্রে কপার এবং জিঙ্কের কণার বা পরমাণুর আকার সমান, তখন এই জাতীয় দ্রবণ উৎপন্ন করে। আরেক প্রকার দ্রবণ আছে যেখানে দাব কণাগুলো কি হয়, দাব কণাগুলো দাবক পরমাণুর যে আন্তঃপারমাণবিক স্থান সেখানে স্থান দখল করে। অর্থাৎ তাহলে এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে দাবক, আর এগুলো হচ্ছে তোমার কি আছে দাবক। যেমন দেখো টাংস্টন আয়রন কার্বনের সংকর ধাতু, এখানে আয়রন, তার মধ্যে এখানে কার্বন কণাগুলো মিশে থাকে। এইটাকে কি বলা হয়, এই জাতীয় দ্রবণগুলোকে বলা হয় অন্তঃস্থানিক বা ইন্টারস্টিসিয়াল কঠিন দ্রবণ। ঠিক আছে, তাহলে এই কঠিনে দ্রবণগুলো কি হয়, এই দুই প্রকারের দ্রবণ উৎপন্ন করতে পারে তাদের পারমাণবিক বিন্যাসের উপর নির্ভর করে। তাহলে এইটার মধ্যে দেখো খুব বিশেষ কিছু নাই, কোশ্চেনও সাধারণত সেভাবে আসে না। আমরা যে আগে হেনরির সূত্র আলোচনা করলাম সেখান থেকে দেখো একটা দুটো ম্যাথামেটিক্যাল প্রবলেম আলোচনা করে নিতে পারি। দেখো বলছে এসটিপিতে জলে O2 এর দাব্যতা 0.06 গ্রাম প্রতি লিটার, চাপের মান কত হলে জলে O2 এর দাব্যতা 3.2 গ্রাম প্রতি লিটার হবে। এখন দেখো হেনরির সূত্রকে আমরা যেমন তোমার কি আছে মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করেছি, ঠিক একইভাবে আমরা কি করেছি, গ্রাম দ্বারাও প্রাথমিক পর্যায়ে বলেছি, অর্থাৎ তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ। তাহলে আমরা যেমন হেনরির সূত্রকে দেখো পি সমান KH ইন্টু এক্স দ্বারা প্রকাশ করেছি, ঠিক একইভাবে পি সমান KH ইন্টু এম দ্বারাও প্রকাশ করতে পারবো। তাহলে এখানে দেখো পি হচ্ছে কি অক্সিজেনের চাপ, এম হচ্ছে দ্রবীভূত অক্সিজেনের ভর। তাহলে প্রথম ক্ষেত্রে হেনরির সূত্র থেকে পি চাপ কত ছিল, 1 অ্যাটমোস্ফিয়ার সমান KH ইন্টু জলের দাব্যতা কত, আমি ওই একই রাখি গ্রাম পার লিটারে এই এককে। দ্বিতীয় ক্ষেত্রে কত, পিটা আমার জানতে চেয়েছে, হেনরির সূত্র একই, দাব্যতা কত 3.2 গ্রাম পার লিটার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
2 ডিভাইডেড বাই 1, তাহলে কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ পি বাই 1 সমান KH বাই KH ইন্টু 3.2 বাই 0.06, এইটা। তাহলে এটা কেটে দাও, দেখো 320 বাই 6, ঠিক আছে। তাহলে দেখো 3.33 ATM, ঠিক আছে। তাহলে এত অ্যাটমসফিয়ারের চাপে অক্সিজেনের দাব্যতা কত হবে, 3.2 গ্রাম পার লিটার। খুব সহজেই এটা আমরা গ্রাম একক দ্বারা করে দিতে পারবো, আমাদের অন্য কিছু দরকার নেই, মোল ভগ্নাংশ ইত্যাদি দরকার নেই। 210 কেলভিন উষ্ণতায় 500 ml জলে CO2 দ্রবীভূত CO2 এর পরিমাণ কত, দ্রবীভূত CO2 এর পরিমাণ কত, যখন জলের KH সমান 1.6 ইন্টু 10⁸ পাস্কাল, আর বাকি সব একই আছে, খুব লৌহ দ্রবণ, ডেনসিটি 1 গ্রাম পার ml ইত্যাদি আছে। তাহলে এখানে আমাদের CO2 এর পরিমাণ নির্ণয় করতে হবে। ও এখানে একটা দেখো চাপটা দিতে হবে 2 ATM চাপে, ঠিক আছে। এখানে দেখো চাপ এবং তোমার কি আছে, KH এর এককটা ভিন্ন আছে, তাহলে চাপটাকে আমরা কনভার্ট করে দিই। তাহলে চাপ সমান কত হচ্ছে, 2 ATM সমান 2 ইন্টু, তোমরা জানো একে কত দ্বারা মাল্টিপল করতে, 1.013 ইন্টু 10⁵ দ্বারা মাল্টিপল করলেই পাস্কাল। তাহলে এখানে দেখো হেনরির সূত্র থেকে আমরা কি পাচ্ছি, যে চাপ সমান KH ইন্টু তোমার মোল ভগ্নাংশ অর্থাৎ xCO2। তাহলে xCO2 সমান চাপ কত আছে আমাদের, 2 ইন্টু 1.013 ইন্টু 10⁵ বাই, হ্যাঁ চাপটা এটা, হেনরির সূত্রটা কত, এই হেনরির ধ্রুবক 1.6 ইন্টু 10⁸, ঠিক আছে। তাহলে এখানে দেখো 0.8, তাহলে 0.8 এটা দিয়ে কত আসছে দেখো, 126 ইন্টু 10⁻³ 10⁻³। তাহলে এখানে মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। যদি ধরে নিই যে CO2 এর মোল সংখ্যা NCO2, তাহলে কি হবে, দেখো NCO2 বাই NCO2 প্লাস NH2O সমানই কত হচ্ছে, 1.26 ইন্টু 10⁻³ এখন দেখো এইটা আমাদের নির্ণয় করতে হবে NCO2 বাই NCO2 প্লাস এখানে ঘনত্ব যখন 1 তাহলে কত হবে, 500/18 ইকুয়াল টু 1.26 ইন্টু 10⁻³ দেখো NCO2 500/18 এর মানটা কত হয়, 27.77 ইকুয়াল টু কত, 1.26 ইন্টু 10⁻³ তাহলে দেখো NCO2 প্লাস এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, এটা গুণ করে একদম এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস
1.26 ইন্টু 10⁻³ NCO2, এইটাকে গুণ করে এদিকে নিয়ে চলে যাচ্ছি 27.77 ইন্টু 1.26 10⁻³ তাহলে NCO2 কমন নিলে 1 মাইনাস 1.26 ইন্টু 10⁻³ সমান, এর মানটা দেখো গুণ করে কত হচ্ছে 3.5 ইন্টু 10⁻²। এবার দেখো এই একের তুলনায় এটার খুব কম হওয়ার জন্য আমরা একের তুলনায় এটাকে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ বলে দিতে পারি যে NCO2 সমান 3.5 ইন্টু 10⁻² বা 0.03 না 0.35 NCO2। তার মানে তোমার কি হবে যে 500 ml জলে 0.35 মোল CO2 আছে। তাহলে এইভাবে দেখো আমরা বিভিন্ন প্রবলেমগুলোকে হেনরি সূত্র দিয়ে যদি কোনো প্রবলেম দেয় সেই প্রবলেমগুলোকে আমরা এইভাবে সলভ করে দিতে পারি। তাহলে আরও কিছু প্রবলেম তোমরা দেখে সলভ করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম তোমাদের সমস্যা সৃষ্টি হয় তোমাদের বলেছি ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি তার উত্তর দেব।